আজ থেকে 15 বছর আগে এই গ্রাম ছেড়ে আমি চলে যাই। 15 বছর পরে গ্রামে ফিরে এসে আমার যে কত ভালো লাগতেছে, মানে তোমাকে বোঝাতে পারবো না। আমি সত্যি কথা, আবার কষ্টও লাগছে। অতীতের স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার। আসলে কি জানো, ভাগ্য কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করায় না, সেটা শুধুমাত্র সময় বলে দিতে পারে, আমরা বলতে পারি না। হয়তো তুমি যদি 15 বছর আগে গ্রাম ছেড়ে না যেতে, তাহলে আজকে তুমি যে পজিশনে আছো, যে জব করছো, সেটা হয়তো করতে পারতে না। তুমি ঠিকই বলেছো, ভাগ্য ভাগ্য মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। বিশ্বাস করো, এই গ্রামে আসার পর আমার শরীর কাঁপছে। এখানে আমি বড় হয়েছি, আমার বেড়ে ওঠা, আমার কত স্মৃতি এই গ্রামে, সবকিছু আজকে মনে পড়ছে আমার। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার কিন্তু একটা কথা আছে। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি তোমার মার সাথে দেখা করো, তারপর একটু সাথে সাথে আমরা ঢাকায় ব্যাক করবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার না একটা জিনিস ডাউট লাগছে, মানে মা আমাকে দেখলে কি আগের মতোই ব্যবহার করবে, নাকি আমাকে চিনতেই পারবে না? আমি বুঝতে পারছি না। সব নিয়ে তুমি চিন্তা করো না, অবশ্যই তোমার মা তোমাকে দেখে অনেক খুশি হবে। কিন্তু সে হয়তো এটা ভাবতে পারে যে এত বছর পর তুমি গ্রামে এসেছো তোমার বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। বাবার সম্পত্তি না, যে বাবা আমাকে স্বীকৃতি দেয় নাই সন্তান হিসাবে, সে বাবার সম্পত্তি দিয়ে আমি কি করব? বিশ্বাস করো, আমার সম্পত্তির কোনো দরকার নেই। আমি শুধু এই গ্রামে ফিরে আসছি আমি আমার মাকে দেখানোর জন্য যে আমি কেমন আছি, কি অবস্থায় আছি, আমি কতটুকু ভালো আছি। তুমি অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত এসেছো, সে কথা আমি বহুবার শুনেছি। তাই তো আজকে তোমার এই প্রতিষ্ঠিত হওয়ার কাহিনীটা তোমার মাকে বলতে এসেছি আমি। এই যে এই গেটে রাখেন রাখেন রাখেন। পাড়া রাখেন। মামা, আমার কাছে তো খুচরা নাই। আমার কাছে তো খুচরা নেই, একটু দেন না, দেখেন না আছে কিনা। আচ্ছা দেন, আমি দেখতেছি। ওই দোকান থেকে আমি খুচরা কেউ করে নিয়ে আসছি। এই তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, মাগো, আমার 10 টাকা ভিক্ষা দাও না। কতদিন ধরে খাই না, আমার পরনে একটা কাপড় নাই। এই সিরা কাপড়টার পরে আজকে কতদিন চলতেছি। রাইতে ধুয়ে দেই, সকালে ফিন্দে বাইরে ভিক্ষা করি। দাও না গো মা, আমার 10 টাকা ভিক্ষা দাও। আপনি সামান্য একটা কাপড়ের জন্য এভাবে মানুষের কাছে হাত পাচ্ছেন? না গো মা, আমি ভিক্ষা করে চলি। ভিক্ষা করে যা পাই ডাল চাল কিনা বাড়ির যাই। তা না হয় বুঝলাম, কিন্তু আপনাকে কেন জানি আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথায় জানি আমি আপনাকে দেখেছি। আমি মনে হয় তোমার কাছে আরেকবার ভিক্ষা চাইছি, তুমি হয়তো আমার ভিক্ষা দিছ। এই গ্রামে তো আজকে আমি ফার্স্ট এসেছি, এর আগে আমি আপনাকে কখনো ভিক্ষা দিইনি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে খুব চিনি, দেখেছি কোথাও। তোমার মনে ভুল করতেছ, আমার মতো কাউরে দেখছো, হে হয়তো তোমার পরিচিত, এই জন্য তোমার কাছে আমার চেনা চেনা লাগতেছে। মাগো, দেরি করাইও না, যদি দাও 10 টাকা ভিক্ষা দাও, আমি চলে যাই সামনের বাড়ির ভিক্ষা করতে হবে। না, আমি আপনাকে 10 টাকা ভিক্ষা দিব না। একটা কাপড় কিনতে যত টাকা লাগে আমি তত টাকা দিব। এই নেন 500 টাকা। এই টাকা দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা শাড়ি কিনে নেবেন, ঠিক আছে? মাগো, আজকে 4 বছর আমি ভিক্ষা করি, কেউ আমার 100 টাকা দেয় না, তুমি আমার 500 টাকা দিলা। দিলাম। এই টাকাটা দিয়ে আজকে কিন্তু আপনি আপনার জন্য একটা কাপড় কিনবেন, আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, ঠিক আছে?
মা গো, আমি দোয়া করি তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাও, দোয়া করি। অনেক কষ্ট করে খুচরা করলাম আমার, মানে 500 টাকার খুচরা তো কেউ দিতে চায় না। আমি বুঝলাম না, কেউ দিতে চায় না ইচ্ছা করে নাকি দোকানেই নাই? মামা এখানে খুচরা পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, নেন যান। আরে তুমি কোথায় গেছো? আমি সামনে গিয়েছিলাম। আচ্ছা শোনো না, একটা কথা না তোমাকে না বলে আর থাকতে পারছি না। কি? তুমি যখন ভাঙতি করতে গেলে একজন মহিলা আমার কাছে সাহায্য চেতে এসেছিল। সে বলে কাপড় কিনবে, টাকা নেই। আমি সাহায্যও করেছি, কিন্তু কেন জানি না ওই মহিলাটাকে আমার খুব চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল আমি তাকে চিনি, তাকে আমি দেখেছি কোথাও। কি বলো, মানে চেনা চেনা লাগছে? মানে ওরি কি আমাদের পরিচিত কেউ? আমি না রিকল করতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি চিনি, দেখেছি কোথাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এখন চলো তো বাড়ি যাই। কথাবার্তা বলে আবার তো ঢাকায় ফিরতে হবে নাকি? আরে চলো তো, রাস্তাঘাটে অনেকেই পরিচিত মনে হবে। আমি তাকে দেখে মনে হচ্ছিল আমি তাকে দেখেছি। আজ থেকে 15 বছর আগে এই বাড়ি থেকে আমি বের হয়ে গিয়েছিলাম। এই বাড়ি 15 বছর পরে ফিরে এসে কত স্মৃতি মনে পড়ছে। এই তো, এই জায়গায় আমার মা দাঁড়িয়ে থাকতো, আমাকে কত আদর করতো। সব কিছু ঠিক আছে, শুধু আমার মা নেই। আমার মায়ের পৃথিবী থেকে আজ 15 বছর পরে ফিরে এসে সবকিছু কেমন জানি লাগছে। স্মৃতিগুলো বারবার কেন উকি দিচ্ছে, কেন মার কথা বেশি মনে পড়ছে। আমার মা। কাউকে তো দেখা যাচ্ছে না, চলো সামনে যাই। চলো। আসো। কাউকে একটু দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু আসেন না থাকলে। কাকে চাই? জি, আমরা দুজন ঢাকা থেকে আসছিলাম। আমি জহুরা বেগমের সাথে কথা বলতে যাচ্ছি। উনি কি আছেন বাড়িতে? উনি তো এই বাড়িতে থাকেন না, উনি তো আরো 4 বছর আগেই চলে গেছেন। চলে গেছে মানে? উনি কি এই বাড়িটা বিক্রি করে চলে গেছে? তার আগে আপনাদের পরিচয় পেলে খুশি হব। আর ওনাকে কেন পুষতে আসছেন? যদি কিছু মনে না করেন, আপনার পরিচয়টা কি জানতে পারি? মানে আপনি কে? এটা আমার হাজবেন্ডের বাড়ি, আর এই বাড়িতে আমরা দুজনেই থাকি। আপনি কি আপনার হাজবেন্ডকে একটু ডেকে দিবেন, তাহলে আমরা একটু কথা বলতাম। আপনার হাজবেন্ডের নাম নিশ্চয়ই হাসান, না? উনি যদি বাড়িতে থাকে একটু ডাকেন না, ওনাকে বলেন ওনার বড় ভাই তুহিন আসছে। আমি ওনার বড় ভাই। আপনি হাসানের বড় ভাই তুহিন বলছেন মানে? আমি যতটুকু জানি হাসানের তো কোনো বড় ভাই নেই। সত্যি করে বলেন তো, আপনারা কোথা থেকে আসছেন? আপনার ভয় পাওয়ার বা অবাক হওয়ার কিছু নেই। আপনি আপনার হাজবেন্ডকে একটু ডেকে দিন, তাহলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই এদিকে আসো তো, দুজন লোক আসছে তোমার সাথে দেখা করবে।
আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। হাসান ভাই, তুই আমাকে চিনতে পারিসনি? আমি 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 তোহিন, তোর বড় ভাই। আজ থেকে 15 বছর আগে এই বাড়ি ছেড়ে আমি চলে গিয়েছিলাম। তখন অবশ্য তুই ছোট ছিলি, 7-8 বছর হবে। শোনেন, এই সমস্ত কথা সিনেমায় মানায়, আমাকে বলে কোনো লাভ নাই। আমার যেহেতু সম্পদ আছে, এরকম 2-4 দিন বাকিদার আসতেই পারে। একটা কথা ভালো করে শুনে রাখেন, আমার মা আমাকে বলছে আমার কোনো বাকিদার নাই। অতএব আপনি যদি যান তাহলে আমি খুশি হব। হাসান, আমি এই বাড়ির সম্পত্তির জন্য আসিনি, কোনো ভাগ নিতেও আসিনি। আমি এত বছর পরে আসছি শুধুমাত্র এই বাড়ির মানুষজন কেমন আছে তা দেখার জন্য। দেখতে পাচ্ছি তুই অনেক বড় হয়ে গেছিস, ভালো আছিস। আচ্ছা, জহুরা বেগম মানে আমার মা, উনি কেমন আছে? কোথায় আছে উনি? শোনেন, উনি গত 4 বছর যাবত এখানে থাকে না। কোথায় থাকে না থাকে তাও জানি না, তবে শুনছি হয়তো আশেপাশে কোথাও থাকে। শুনুন, আপনাদের সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা আসতে পারেন। এই চলো তো। হাসান, আমার কথা শুন ভাই। হাসান, হাসান, আমার কথাটা শুন ভাই। এটা কি বললো? মা এই বাড়ি ছেড়ে চলে গেছে মানে? তাহলে উনি কোথায় গেছে? আমার মনে হয় কি এখানে থাকাটা ঠিক হবে না, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। এই বাড়িতে আমার কত স্মৃতি। আমার মা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকতো। আমি যখন স্কুলে যেতাম এই জায়গা থেকে দাঁড়িয়ে বিদায় দিত। মনে হচ্ছে আমার মা এই জায়গায় দাঁড়িয়ে আছে। বাবা, ও বাবা, আমার কটা ভিক্ষা দিয়ে যাও, 5-10 টাকা দিয়ে যাও। চাচি, আমি আপনাকে 10 টাকা দেবো, আমার কাছে 100 টাকার নোট। আপনি কি 90 টাকা ফেরত দিতে পারবেন? আমার কাছে তো এত টাকা নাই রে বাপ। এত টাকা থাকলে কি আর আমি ভিক্ষা করি? তুমি একটু ম্যানেজ করে দাও না, ভাঙাইয়া দাও না আমার। এত ঠেকা তো পরে নাই চাচি আমার। আমি দিতে চাইছিলাম কিন্তু আপনার কপালে নাই। এরপর যদি আপনার সাথে দেখা হয়, তখন যদি খুচরা থাকে তখন আমি আপনাকে টাকা দিয়ে দেবো। আজ আসি। বাবা, তুমি তো নিয়ত করছিলে বাবা, দাও না বাবা, কয়টা টাকা দাও না বাবা। আল্লাহ উপকার করতো, আল্লাহ আল্লাহ। ও ভাই ভাই, আমার কয়টা টাকা পয়সা দাও না বাবা, বেশি লাগতো না, 5 টাকা 10 টাকা দিলেই চলবো। আমি সারাদিন কিছু খাই নাই। মাফ করেন, আমার কাছে বাংটি নাই। আচ্ছা চাচি, আপনার তো ভিক্ষা করার কথা না, আপনি ভিক্ষা করতেছেন কেন? বাবা রে, ভিক্ষা কি আর সাথে করিস? কেউ যদি কারো হক মাইরা খায়, আল্লাহ তার নসিব নষ্ট করে দেয়। পাপ বাপেরও ছাড়ে না। আমি পাপ করছি, পাপের শাস্তি পাইতেছি। আমি বুঝতে পারছি, আপনার আর কিছু বলতে হবে না। আপনার কাছ থেকে আমি এই শিক্ষাটা নিলাম। এই নেন 10 টাকা। বাড়ি বাড়ি কইরো না মন, হে বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর দেশে।
মাটি হইব ঠিকানা। আচ্ছা শোনো না, যার অ্যাড্রেস তুমি জানো না তাকে তুমি কিভাবে খুঁজে বের করবে? তার থেকে ভালো হয় কি, চলো আমরা ঢাকায় ব্যাক করি। একটু ওয়েট করো না, এই গ্রামের অনেক মুরব্বী আমার পরিচিত, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার বিশ্বাস তাদের কাউকে জিজ্ঞেস করলে মার খোঁজ পাবো। তা না হয় পাবে, কিন্তু আমি তোমার মুখে যতটুকু শুনেছি তোমার মা হচ্ছে বদমেজাজি, অ্যারোগেন্ট, আর এলাকার মানুষের সাথেও তো তার সম্পর্ক ভালো ছিল না। আমার কি মনে হয় সে মনে হয় লজ্জা পেয়ে দূরে কোথাও চলে গেছে। ঠিক আছে, তোমার কথা আমি মানছি, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে বলো? সেটা জিজ্ঞেস করতে পারো, তাতে আপত্তি নেই। কিন্তু আমার কাছে না একটা বিষয় মানে পরিষ্কার না, ঘোলাটে লাগছে। বিষয়টা হচ্ছে ওদের সাথে কথা বলে মনে হচ্ছে মা বাড়ি থেকে বের হয়ে যায়, বরং ওরাই মাকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমারও না কেন জানি ওদের কথা নিয়ে একটু ডাউট হয়েছিল যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে এখন কি করবে? যদি এরকমটা হয়, এটা আমার বাবার বাড়ি, এই বাড়িতে আমারও হক আছে, আমি 1 শতক জায়গাও ছাড় দেব। সেটা না হয় পরে দেখা যাবে, আগে মাকে তো খুঁজে বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো এদিকে যাই। আচ্ছা, লোকটি দাবি করতেছে তোমার ভাই, সে কি সত্যি তোমার ভাই? 4 বছর আগে তোমার মা যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিল তখন বলেছিল তোমার একটা ভাই আছে, কিন্তু তখন আমি বিশ্বাস করিনি। দেখো, আমার একটা শব্দ ছিল, সেটা আমি জানি। 15 বছর আগে বাড়ি থেকে মা তাকে বের করেছে। এত বছর পর সে কি জন্য আসলো, কেন আসলো, কিছুই বুঝতে পারছি। তাছাড়া জানো, 15 বছর আগে দেখছি তো, তার ফেসটাও না আমার খেয়াল নেই। সে যে তোমার ভাই সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে। মাকে তো এই বাড়ি থেকে ঠিকই বের করে দিয়েছি, কিন্তু এই বাড়িটা তোমার নামে লিখিতে পারি নাই। ধরো কোনো সময় যদি মা লোকজন নিয়ে এসে এই বাড়ি দাবি করে, তখন তোমার আমার কি অবস্থা হবে বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো। আসলে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলছি। আসলে আগে জায়গাটা আমাদের নামে রেজিস্ট্রি করে তারপর মাকে বাড়ি থেকে বের করার দরকার ছিল। আচ্ছা, তুমি টেনশন করো না। শোনো, আমি যে করে হোক মাকে বাড়িতে নিয়ে আসবো। আমি তো জানি আমার মাকে কিভাবে কি করতে হবে। তাকে বাড়িতে এনে একটু আদর যত্ন করে, একটু সেবা যত্ন করে যদি 2-3 মাস রাখি, তখন আমি যদি বলি মা আমার নামে লিখে দাও, মা কিন্তু আমার নামে লিখে দেবে। তুমি এই বিষয়ে একটু টেনশন করো না। তবে তাই করো, এই বাড়ির ভাগ তো আর আমরা কাউরে দিতে পারি না। তোমার ভাই যেহেতু এই বাড়ি পর্যন্ত চলে আসছে তোমার মায়ের খুঁজে, উনি যদি তোমার মাকে খুঁজে এই বাড়িতে নিয়ে আসে,
ধরো তোমার মা যদি তার নামে সবকিছু লিখে দেয়, তখন তোমার আমার কি অবস্থা হবে বুঝতে পেরেছো? শোনো, যে করে হোক নাকে বাড়িতে নিয়ে আসতে হবে। এই বাড়ির সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লিখে নিতে হবে। আমি আর এই বিষয়ে একটুও দেরি করতেছি না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, যেভাবে পারো মাকে খুঁজে নিয়ে আসো। যাও, তুমি থাকো, আমি আর যাচ্ছি। সাবধানে যাও। কাকা আমার নাম হইল তুহিন। ওই যে উত্তরপাড়ার জব্বার মিয়া আছে না, আপনি যে চলতেন, আমি জব্বার মিয়ার বড় ছেলে। আরে কি বলো, তুমি জব্বার মিয়ার ছেলে তোহেন? জি ভালো আছো? জি কাকা, ভালো আছি। আসলে হয়েছে কি, অনেক বছর তো গ্রামে ছিলাম না, গ্রামে আসছি, আইসা ওই মার খোঁজ খবর নিতে আসলাম। বাড়িতে এসে দেখে মা নাই। আপনি কিছু জানেন? না তো বাবা, আমি তো কিছু জানি না। আমি তো বাবা গ্রামে থাকি না, ছেলের সাথে শহরে থাকি। আবার যে একদিন পরে চলে যাব। ও না, বাড়িতে গেছিলাম, বললো যে 3-4 বছর হয়ে গেছে মা নাকি বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে কাকা, দোয়া করেন। আচ্ছা জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আর কত? সেই সকাল থেকে তুমি হাঁটাই যাইতেছো আমার। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারবো না। ঢাকা ব্যাক করো, চলো। আসলে মার সাথে দেখা করতে আসছি, মার সাথে দেখা না হলে মনটা খুব খারাপ লাগবে, সেই জন্যই তো কষ্টটা করা। দেখো, সকাল থেকে তুমি যা যা বলছো আমি প্রত্যেকটা কথা শুনছি, কোনো কথা কিন্তু আমি না করি নাই। খুঁজতে চাইছো মাকে, তোমার সাথে আমি হাঁটছি, আমি না পারতেছি না। তোমার মা মনে হয় অন্য কোনো গ্রামে চলে গেছে, চলো না ঢাকা চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো এদিক দিয়ে হেঁটে গিয়ে ওই সামনে স্টেশন, ওখান থেকে গাড়িতে উঠে যাবো। অনেক দূর? না বেশি দূর না, 1/2 কিলোমিটার হবে। চলো হাঁটি তাহলে। এই যে ভাই, আমারে কয়টা টাকা দিবেন? আমি গরিব অসহায়, আমার একটু সাহায্য করেন। ও ভাই, আমারে করে টাকা দিবেন? বেশি না দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন ভাই। ও ভাই, বাবা গো, আমারে কয়টা ভিক্ষে দাও না ভাই। ভাই 5টা টাকা দিয়ে যাও ভাই। ও ভাই, ভাই আমি সারাদিন কিছু খাইনি, আমার 10টা টাকা দাও, 5টা টাকা দিয়েছে ভাই। ও বাবা গো, আপনি এখনো মার্কেটে যাননি কাপড় কিনতে? আপনাকে না সকালে আমি টাকা দিলাম। যাও মা, দিনের বেলা একটু ভিক্ষাটা করে লই, সন্ধ্যাবেলা বাজারে যাইয়া কাপড় কিনবো। এই, তোমাকে আমি ওনার কথাই বলেছিলাম না যে ওনাকে আমার খুব চিনা চিনা লাগছে? একটু দেখো না, আমরা কি চিনি ওনাকে? নিজেদের মানুষকে চেনা চেনা লাগবে, এটাই তো স্বাভাবিক, কারণ ওনার ছবি আমার ঘরে বাঁধানো আছে। তার মানে উনি তোমার মা, যে এখন ভিক্ষা করতেছে? যাকে তোমার প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনাতে এসেছি, সেই কিনা এখন রাস্তায় ভিক্ষা করতেছে। মা, মা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার সাথে দেখা করার জন্যই আসছি। তুমি আমাকে চিনতে পারছো না? বাবা রে, তুই আমার তুই বাবা রে, তুই এত বড় হয়ে গেছ, তুই আমার তুই। আমি তো তোরে চিনতে পারি না রে বাবা। ও বাবা, বাবা রে, তুই আমার মা রাখছস, তুই আমার মা রাখছস, কেমন আছিস বাবা? আমার বাবা, আমি ভালো আছি মা। তোমার সাথে দেখা করার জন্যই তো ঢাকা থেকে চলে আসছি, কিন্তু তোমাকে যে এই অবস্থায় দেখবো আমি কখনো ভাবতেও পারিনি মা, ভাবতেও পারিনি। তাহলে আজ আমি আপনাকে একটা গল্প শোনাই, যে গল্পের শেষ লাইনটা আপনি বলবেন। নিজের ছেলে বুকের ধন, পরের ছেলে বোঝা, নিজের ছেলে মানিক রতন, আর পরের ছেলে কাদা। আর কই থাকবো না মা,
আর আমার শরম দিও না, আর কইতে হইব না। আমার হাতে ছাইরা দে। মা, ভাব এই অবস্থা তোমার কিভাবে হলো? আমাকে আমাকে সবকিছু খুলে বলো মা। আজ থেকে 7 বছর আগে আমার পেটের ফুলা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। ওর বউর কথায় আমি রাস্তায় ঘুরতেছি, আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, কিন্তু আমার পূর্বের আচরণ ব্যবহার, আমার খারাপ দিকগুলোর কারণে কেউ আমার জায়গা দেয় নাই গো, কেউ আমার জায়গা দেয় নাই। বাবারে, আমি খিদার জ্বালায়, আমি পেটের দায়ে শেষ পর্যন্ত ভিক্ষা করতে নামছি। ও বাবা, আরেকবার ডাক, আমরা আরেকবার মা কয়ে ডাক। মা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার সাথে কি কি হয়েছে? সত্যি করে বলো। আরে কি ব্যাপার বৌমা, তুমি বিয়া বইয়া আসার পর থেকে এই বাড়িতে পায়ে তেলে জমিদার মতো থাকো কেন? হ্যাঁ, কাজের লোক দিয়ে সংসার চলে, সব কাজ দুই কাজের লোক দিয়ে করানো সম্ভব? আর কাজের লোকে কত কিছু চুরি করে সেটা কি তুমি খেয়াল রাখো? মানে কেন তোর নবাবি হালে চলতে হইব? তোমার বাপ ভাই কি 2-4টা দাসী বান্ধে নিয়ে এসে এই বাড়িতে, হ্যাঁ, পায়ের উপর পা তুলে খাইবা? তুমি কি জমিদারের মাইয়া? শোনো, আজকের পর থেকে তুমি রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার করা সব কাজ তোমার করতে হবে, নাইলে কিন্তু তোমার খবর আছে, কথাটা মনে রাখবা। আপনি আমাকে অপমান করে কথা বলার সাহস কোথায় পাচ্ছেন? আমি জমিদারের মেয়ে না ফকিন্নির মেয়ে সেটা দেখে শুনে আনেন নাই? আর আমার বাবা যদি জমিদার না হইতো তাহলে আপনি কি আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতেন? খবরদার, আমাকে ধমক দিয়ে কথা বলবেন না, কথাটা যেন মনে থাকে। কি বললা তুমি? তুমি আমার বাড়িতে বসে আমাকে ধমক দিয়া কথা বলতেছ, আমার মুখোমুখি তর্ক করতেছ? তুমি জানো না আমি কি করতে পারি? আমি আমার ছেলেকে কালকে আরেকটা মেয়ে বিয়ে করা এই বাড়িতে নিয়ে আসবো, তারপরও তোমার মতো বজ্জাত বউ এ বাড়িতে আমি রাখবো না। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান করিয়ে দেখান। আমার স্বামী শুধু আমার কথায় উঠবস করবে। আর শুনেন, কালকে থেকে আপনি রান্না বান্না সব করবেন, ঘর দুয়ার ঝাড়ু পোছা সবকিছু আপনি করবেন। মাথায় রাখবেন আমার কথাটা। বসে বসে খাওয়া যাবে না, আর আমাকে হুকুমদারি করা যাবে না, এই কথাটা মাথায় রাখছেন। ওরে আল্লাহ রে, আমি তো খাল খাইটা কুমির আনছি, তুই আমার লোকে তর্ক করস, আমার লোকে পাঙ্গা দেশ। আমি তোর এই বাড়ির থেকে বাইর করতে না 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট আউট করে দিবি। তাই নাকি? তাহলে তাড়িয়ে দেখান, আমিও প্রস্তুত আছি এই বাড়ি থেকে কে কাকে তাড়ায়। তোমার মতো বউ যদি আমার এই বাড়িতে থাকে, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না, সব নষ্ট হয়ে যাবো। তোমার বাপারে ফোন করে এখন আমি তোমার 7 রং বলে দিতেছি, তুমি যে কি কীর্তিকিলাপ করতেছ সব আমি বলতেছি। আর 7 দিনের মধ্যে আমার ছেলের আমি বিয়ে করাইতেছি, কথা মনে। এই বাড়িতে আমার সতীন আসার আগে আমিই তো আপনাকে রাস্তায় নামাবো, আপনি প্রস্তুত থাকেন। আপনি আপনার ছেলেকে এই বিষয়ে বলতে পারেন, আর আমি আমার স্বামীকে বলবো, দেখি এই বাড়িতে কার শক্তি বেশি। আচ্ছা, তোমরা এগুলো রাত দিন শুরু করছো কি? তোমরা যন্ত্রণাকে একটু শান্তিতে থাকতে পারবো না? তুমি তো শুনবাই, তোমার মা এ বাড়ি থেকে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছে। আমি তো এখন তার চোখের বিষ হয়ে গেছে, আমাকে সহ্য করতে পারে না। বাবারে এই বজ্জাত মেয়ের কথা শুনিস, তোর লগে এই বউটা মানায় না, আমি তোর লগে সংসার করতে দিব না। আমি দরকার হলে তোরা আবার এর চেয়ে সুন্দর মাইয়া বিয়া করে আনবো, কাল সকালে বাইর করে দিবি। ওই জন্য আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আমার বউকে আমি কোথাও বের করবো না। তোমার আচার ব্যবহার এত খারাপ যে মানুষের সামনে মুখটা খাইতে পর্যন্ত পারি না। আর তুমি এখানে হচ্ছ, মানে আমি আমার বউকে সেটা দেবো না? কি বললি তুই বাবা? এই বজ্জাত বউর কথা শুনে তুই আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিবি? এই কথাটা তুই আমার নিজের সন্তানেও বলতে পারলি? এই জন্যই কি তোরে আমি ছোটবেলার থেকে অতিরিক্ত আদর ভালোবাসা দিয়ে মানুষ করছি, আজকে এই দিনটা দেখার লাগা? হ্যাঁ, বললাম তো ফজরে তাই করবো। এখন তুমি এখান থেকে যাও তো, যাও, দাঁড়িয়ে বসে করো, যাও। হ্যাঁ, আজকে সতীনের ছেলেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিছি, শুধু নিজের ছেলেরে ভালো রাখবো, ভালো খাওয়াবো। যে ছেলের কারণে এত বুদ্ধি করলাম, এত ষড়যন্ত্র করলাম, আজকে সেই ছেলে আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিব।
এত কষ্ট করে এই বাড়িতে আমি এতটা বছর পার করলাম কার জন্য? নিজের ছেলে যতটা দরদ না করছে তার চাইতে বেশি দরদ করছে সতীনের ছেলে। কত আদর করছে, কত আদর নেওয়ার চেষ্টা করছে। আজকে আমার সেই দরদি ছেলে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। আমি আমার সতীনের ভোলারে বের করে দিছি, সম্পত্তি থেকে বঞ্চিত করছি, বাপের আদর্শ থেকে বঞ্চিত করছি। আল্লাহ গো, ফরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই করতে হয়। আজকে আমি হারে হারে টের পাইছি, হারে হারে টের পাইছি। শোনো না, বলো। বলছি আমার বাবার পুরো সম্পত্তিটা তো আমি একাই পাবো, তাই না? যেহেতু আমার আর কোনো ভাই বোন নেই, আমার বাবার ওই 3 তলা বাড়িটা যখন আমার নামে লিখে দিবে তখন ওটার মালিক কে হবে? অবশ্যই তুমি আর আমি হব। তাই বলছিলাম কি, তুমি যদি আমার কথা না শোনো, তুমি কি ওই 3 তলা বাড়ির মালিক হতে পারবা? আচ্ছা, আমি তোমার কথা শুনি না, এই কথাটা তুমি বলতে পারলা? আচ্ছা, তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো? আর হ্যাঁ, 3 তলা বাড়ির মালিক তুমি হওয়া মানে কি? তুমি হওয়া মানে আমি হওয়া, আমি মানে তুমি, তুমি মানে তা আমি, এই তো। যদি তাই হতে চাও তাহলে কালকে সকালে তোমার মাকে বাড়ি থেকে বের করে দেবে। কোথায় যাবে তা আমি জানি না, কিন্তু তুমি সকালবেলা গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা। এই মহিলা শুধু উঠতে বসতে সারাদিন ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান করতেই থাকে, আমার একদম সহ্য হয় না। তাই আমি চাই তুমি সকালবেলা ওকে এই বাড়ি থেকে বের করে দিবা। এটা কিন্তু আমার ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি সকালে মাকে যে বাবা হোক বাড়ি থেকে বের করে দেবো। কি এবার খুশি তো? শোনো, এবার একটু হাসো, তোমাকে হাসলে না অনেক সুন্দর লাগে। সত্যি বের করে দিবা তো? তারপর দিন সকালবেলা আমার পোলা বউ আমার বাড়ি থেকে বাইরে করে দিছে। আমি গেছিলাম, গ্রামের লোকজনের কাছে গেছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। আমার পোলা, আমার বউ সব দোষ আমার উপরে দিছে, আর গ্রামের মানুষে বিশ্বাস করছে। করবো না কেন বাবা, কেন করবো না? আমার জন স্বামী ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, তখন তো আমি অহংকারী আসছিলাম, মানুষে মানুষ মনে করতাম না। মানুষে অপমান করছি, অত্যাচার করছি, এই জন্য আমার কেউ আর বিশ্বাস করলো না, জায়গাও দিল না। আর আমি পেটের দেয় বাবা নেই, খিদে তো খুব কষ্টে লাগে, বুঝি না। তুই যখন আমার কাছে খানা খুঁজতি, আমি বুঝি নাই খিদে এত কষ্টের। খিদার জেলায় পেট জেলায় আমি ভিক্ষা করা শুরু করি। মা, মানুষ এতটা খারাপ হতে পারে আমার কখনো বিশ্বাস হয় না। আমি তো তোমার পেটের সন্তান ছিলাম না, তারপরও আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি। আমি সবসময় ভাবতাম আমার মা পৃথিবীতে নেই, সৎ মা বলে কিছু নেই, তুমি আমার মা। কিন্তু তোমার কাছে আমি কখনো কোনো আশ্রয় পাই নাই। আমি আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমার সাথে মিলেমিশে থাকবার, তোমাকে মা হিসেবে ভাববার, কিন্তু সেই সুযোগ তুমি আমাকে দাও নাই। তুমি তোমার পেটের সন্তানকে সব সময় ভালোবাসছো, আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছো মা। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, কোনো অভিমান নাই মা। মাফ করে দিন না মা, তুমি আমার মা, মায়ের মতো কি তুমি আমার মা? তোমাকে আমি মাফ করবো কেন? বরং তুমি আমাকে মাফ করে দাও যে আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি এত বছর। মা, রাস্তায় দাঁড়িয়ে তুমি কথা বলা দরকার নেই, চলো তোমার পাষণ্ড ছেলের সামনে আমি কথা বলবো, চলো।
বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার স্পষ্ট মনে আছে অনেক স্মৃতি আমার মায়ের। আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে। এই যে দেয়া, এই যে সব জায়গায় আমার মায়ের স্মৃতি। আমি যেদিকে তাকাই মনে হচ্ছে যে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা অনেক অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে। আমার মা হার্টের রোগী ছিল, কিন্তু চিকিৎসা করার নেই উনি, কারণ উনি জানতেন যে হার্টের চিকিৎসা করালে অনেক টাকা খরচ হবে, আর টাকা খরচ হয়ে গেলে এই স্বপ্নের বাড়িটা তৈরি হবে না। সেই জন্য আমার মা চিকিৎসা করাননি। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? এই বাড়িটা যেদিন তৈরি হয়, যেদিন আমরা এই বাড়িটাতে উঠবো, ঠিক সেদিন আমার মা মারা যায়। আমি অনেক কান্নাকাটি করেছি, অনেক কষ্ট লেগেছিল আমার মা এই বাড়িটাতে একটা রাতের জন্য ঘুমাতে পারেননি। আপনাকে এই বাড়িটাতে ওঠার আগে কবরে রেখে এসেছিলাম। যখনই আমার মার কথা মনে হতো আমরা অনেক কান্না পাইতো, আমার কোনো কিছুই কাজ করতো না। পরে আমার বাবা আমার কথা চিন্তা করে আপনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, শুধুমাত্র আমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু আপনি কোনোদিনও আমাকে ভালোবাসেননি, আমাকে ভালো চোখে দেখেননি। আমি আমার মায়ের কথা ভাবতাম, আপনার চেহারার দিকে যখন তাকাতাম তখন ভাবতাম আপনি আমার মা, আমি আপনার মধ্যে আমার মায়ের মাকে খুঁজতাম। কিন্তু সবসময় আপনি আমাকে তাড়িয়ে দিতেন, আপনি কখনই আদর করতেন না। আমি একটু আদরের জন্য এমন কোনো কাজ নাই যে আপনার করে দেয়নি। কিন্তু আপনি কখনই আমার সাথে ভালো ব্যবহার করেননি। যখন মায়ের পেটে তুই আসলি তখন আমি হয়ে গেলাম মায়ের গোলাম। এমন কোন কাজ নেই যে এই বাড়ির কাজ আমি করিনি। যখন তুই পৃথিবীতে আসলি তখন মা আর বাবার কাছে আমি হয়ে গেলাম পর, তোকে নিয়ে সব সময় থাকতো। আমার মাঝে মাঝে হিংসা হতো, কিন্তু ভাবতাম আমারই তো মা, আমারই তো ভাই। আমি মন জয় করার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবে মায়ের মন পেতাম না। এ বাড়িতে মনে হয় আমি একটা চাকরের চেয়েও খারাপ কিছু। পরে অনেকবার বাবাকে বলার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করতো না, সবসময় মার কথাই বিশ্বাস করতো। একটা পর্যায়ে মা আমার উপরে এত অত্যাচার শুরু করলো, উনি হয়তো ভেবেছে আমি এই বাড়িতে থাকলে এই বাড়ির সম্পদ সবকিছু দুভাগ হয়ে যাবে। সেজন্য সে আমাকে চোরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি আমার বাবাকে বহুবার বলার চেষ্টা করেছি যে আমি চুরি করিনি, কিন্তু বাবা বিশ্বাস করেনি। মার কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে গেলাম, ভাবলাম নিজে কিছু না করা পর্যন্ত এই বাড়িতে আর কোনোদিন ফিরবো না। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই শুনলাম বাবাও মারা যায়। পরে ভাবলাম আর কিসের জন্য আসবো ওই বাড়িতে, আমার বাবা নেই, কেউ নেই। কিন্তু আমি থাকতে পারলাম না। মনে হলো যে আমার মায়ের বাড়ি, আমি একবার এসে দেখে যাই যে এই বাড়ির মানুষগুলো কেমন আছে। কিন্তু এসে যা দেখলাম, আমি কোনোদিনও ভাবিনি এরকম দৃশ্য আমি দেখব। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই তোর কাছে। আমি জানি আমি পাপী, আমি তোরে অনেক অত্যাচার করছি, যেটা কোনো মা সন্তানের সঙ্গে করে না। আমার কাছে মাফ করে দে। আমি তোর এই বাড়ির থেকে বাড়ি করে দিছি না, আমারও ওরা বাড়ি করে দিয়েছে। আমার এই বাড়িতে থাকতে দেয় না, আমার জায়গা হয় নাই। আজকে আমি রাস্তায় ঘুরি, এই হলো আমার পুরস্কার, এই হলো আমার পুরস্কার। আমি রাস্তায় ঘুরি, ভিক্ষা করি,
আমি তোর শরীর অপরাধ দিবারে করছি না। আমার নাম হয়েছে আমি ফকির, আমি তোর চোর বানাইছি, নাম দিছি চোর, আর আমার নাম হয়েছে ফকির। আমি আমার এই সন্তানদের আপন করছি, তোরে করছি পর বাপরে। আমার শাস্তি আমি পাই গেছি, আমি জানি এই দুনিয়াতে আমার জায়গা হয় না, এক রাত জায়গা হইব না বাবারে। আজকে আমার উপলব্ধি হয়েছেন, আমি 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 মুক্তি চাই, আমি তোর কাছে মুক্তি চাই, আল্লাহর কাছে মুক্তি চাই। এই বাড়ি তোর মা না, তোর মা কষ্ট করে বানাই নিয়ে গেছে না। তোর বাপে ভুল করছে, কিন্তু আমি আজকে আর করতাম না। তোর বাপের ভুলের খেসারত আমি দিছি, আমার ভুলের খেসারত আমি কানে করে দিতাম না। আজকের থেকে আমি তোর ফেরত দিতে চাই। এ বাড়িতে তোর তুই থাকবি, এই শয়তান থাকতে পারবো না, এই শয়তান থাকতে পারবো না। আমার তুই মাফ করে দে, আমার একটু আশ্রয় দে রে বাপ, আমার একটু আশ্রয় দে, আমার মাফ করে দে। দেখো, তোমার মায়ের এই কষ্টের বাড়িতে না উনি থাকতে পারেননি। উনি তোমার উপর যা অন্যায় অবিচার করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত না এই 4 বছর উনি করে ফেলেছে। দেখেছই তো, উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের জীবনযাপন করেছে। আমি বলি কি, তুমি ওনাকে মাফ করে দাও। আপনার প্রতি আমার কোনো রাগ, অভিমান, ক্ষোভ কোনোটাই আর নাই। এক মা আমাকে জন্ম দিয়ে বড় করেছে, আর আপনি আমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ত্যাগী বানিয়েছে। আপনি আমার মা ছেঁড়া কাপড়ে থাকবে, রাস্তায় ভিক্ষা করবে, আমি সন্তান মেয়ে সেটা হতে দিতে পারি না। আপনি এখন থেকে আমার সাথে থাকবেন, আপনি আমার সাথে থাকবেন। ভাইয়া, সব সময় শুনে আসছি বড় ভাই নাকি বাপের মতো হয়। ভাইয়া, আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আজকে আমি আপনার কাছে ক্ষমা চাই। প্লিজ, আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্লিজ ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা একসাথে থাকতে চাই ভাইয়া, প্লিজ। আমিও আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকেও ক্ষমা করে দেন, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। মা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মা আমাকে ক্ষমা করে দিন। বৌমা, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই, আমি ক্ষমা করার কেউ না। মাপ যদি চাইতে হয়, আমার বড় হলার কাছে মাপ চাও। এই বাড়ি তার, এই ঘর তার। আজকে আমি তুহিনের মা, তুমি তুহিনের কাছে মাপ চাও। মা, তুমি যদি ক্ষমা করে দাও, আমিও ক্ষমা করে দিব। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। মা, আয় ভাই, আয়। আমার যে খুশি লাগছে, এতদিন পর আমরা পুরো পরিবার একসাথে, এখন একসাথেই থাকবো। বাই।